অ্যাকচুয়ালি ওরা যাওয়ার পর সেটা খারাপ লাগছিল। তারপরে অফিসের কাজ, প্রত্যেকদিন অফিস, ঘরের কাজ, ওই করার ভিডিও করা হচ্ছিল না। আজকে প্রায় 1 মাস পর আমি ভিডিওটা অন করেছি, কিন্তু মানে আমি তোমাদেরকে যে বলবো আমার নিজেরই খারাপ লাগছে। তোমরা আমার মানে মা বোন ওরা যখন এসেছিল ওই ভিডিওগুলো তো আমি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন একটু একটু করে শেয়ার করেছিলাম। তোমরা সবাই দেখেছো যে আমার বোন ওরা একটা পেট নিয়ে গেছে এখান থেকে, টাইসন। আমি হয়তো বড় ভিডিও সেরকমভাবে আর করছিলাম না ইদানিংয়ে, যেহেতু টাইম পাচ্ছিলাম না, কিন্তু প্রত্যেক দিন আমি একটু একটু করে শর্টস, আমি মানে শর্ট ভিডিও যেগুলো সেগুলো আপলোড করছিলাম। আমি প্রচুর টাইসনের ভিডিও আপলোড করেছি। বোন ওরা যখন চলে গেছে তখন আমি, যেদিন চলে গেছে তোমাদেরকে আমি বলেও ছিলাম যে এইবার জানি না কেন সামহাউ মানে ওরা চলে গেছে, এটা তো খারাপ লাগা একটা সবসময়ই থাকে, তারপরেও একটা আশা আছে যে ওদের সঙ্গে তো আবার দেখা হবে। এবার টাইসনটার জন্য মানে বাচ্চাটার জন্য এত বেশি মন খারাপ হচ্ছিল যে আমি সত্যি কথা আর মানে তোমাদেরকে বলেও ছিলাম যে ভীষণ মন খারাপ হচ্ছিল ওর জন্য, যে ও তো আর কলকাতায় আসতে পারবে না, বা আমি যতদিনে আবার বাড়ি যাব, আগরতলা যাব, ও হয়তো বড় হয়ে যাবে, ওর ছোট ছোট এই অ্যাক্টিভিটিগুলো আমি মিস করব। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা অতটাও ভালো নেই, আমি বলতে পারো। আজকে জানি না তোমাদের কি করে বলবো, খুবই খারাপ একটা খবর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছি। অ্যাকচুয়ালি মা ওরা যাওয়ার পর প্রায় 1 মাস হয়ে গেছে, আমি অনেক দিন যাবত কোনো ভিডিও করা হচ্ছে না, ভিডিও করছি, কিন্তু মানে কি করে যে বলবো আমার নিজেরই এখনও খারাপ লাগছে। যে পেটটাকে আমার বোনরা নিয়ে গেছিল টাইসন, ও অ্যাকচুয়ালি মারা গেছে। আজকে 3 দিন হয়েছে ও মারা গেছে। মানে এত খারাপ লাগছে আমার, মানে নিজের খুব কাছের মানুষকে হারিয়ে ফেললে যেই কষ্টটা, আমার সেম ওই কষ্টটাই, মানে ওই খারাপ লাগাটাই আমার কাজ করছে। আজকে 3 দিন হয়ে গেছে ও মারা গেছে, মানে এত খারাপ লাগছে। মানে আমি এটাই ভাবছি যে আমি শুধুমাত্র ওকে 1 সপ্তাহের জন্যই পেয়েছিলাম। মানে ওরা ওকে যেদিন এনেছিল তোমরা তো সবাই দেখলে যে আমরা সবাই মিলেই ওকে আনতে গেছিলাম। তো তারপরে আর ওরা সপ্তাহখানেকের মতো ছিল, তারপরে ওকে নিয়ে চলে গেছে। এই 1 সপ্তাহে আমি জানি না মানে ওর প্রতি আমার এত আলাদাই মানে কি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে যে ও চলে যাওয়ার পর এতটাই খারাপ লাগছিল, মানে বারবার মনে হচ্ছিল যে ওরা তো আজকে না হোক 1 বছর পরে 2 বছর পরে আবার কলকাতায় আসবে, বাট ও তো আর আসতে পারবে না কলকাতায়। কারণ এরকমভাবে তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করেছিলাম, মানে সব কিছুই তো শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো যে ওকে ফ্লাইটে নিয়ে যাওয়া পসিবল হয়নি, ট্রেনে ওকে কিভাবে নিয়ে গেছে, কত কষ্ট করে ওরা নিয়ে গেছে এখান থেকে, ডাক্তার দেখিয়ে, ডাক্তারের সার্টিফিকেট করে, সব কিছুই তো শেয়ার করেছি। তো হয়তো সেমভাবে ওকে তো আর আনা পসিবল হবে না, ও আস্তে আস্তে বড়ো হয়ে যাবে, তখন তো ছোট ছিল। কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে, আমি ভাবছিলাম যে ও আর কখনো কলকাতা আসতে পারবে না, এইটা ভেবে আমার মন খারাপ হচ্ছিল, বা আমি যতদিনে যাব ততদিনে ও বড় হয়ে যাবে। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে নেক্সট আমি কখনো গেলে ওকে আর দেখতেই পারবো না। মানে এই জিনিসটা সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি। তো এবার তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কীভাবে এই ইনসিডেন্টটা হয়েছে। অ্যাকচুয়ালি 1 মে আমার বোনের অ্যানিভার্সারি ছিল। তো ওরা সকালবেলা গেছিলো মাতাবাড়িতে, ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তো ওইখান থেকে ওরা যে পুজো দিয়ে এসে মানে দুপুরবেলা হয়তো এসছে, আসার পর বিকেলবেলা ওদের নিজেদের মধ্যেই বাড়িতে একটু পার্টি ছিল। পার্টি মিন্স মানে ওরাই একটু হয় না যে বাড়িতে নিজেদের মধ্যে সেলিব্রেশন করবে। তো আমার বোন বাড়িতে এসেই সেই রান্না করে চলে গেছে রান্নাবান্নার কাজের জন্য। আর মাতাবাড়ি থেকে এসে ব্যাগটা ওই রকমভাবেই সোফায় রেখে দিয়েছে, যেটার মধ্যে মাকে যে প্যারা দেওয়া হয়েছিল, যে আমাদের মাতাবাড়ির প্যারা মানে ভোগটা, ওটাও ওর মধ্যেই ছিল। ও ভেবেছে পরে ফ্রেশ হয়ে ওটা হয়তো সবাইকে প্রসাদ দেবে বা ফ্রিজে রাখবে।
তাড়াহুড়োর মধ্যে ও যেহেতু ওদের আস্তে আস্তেও লেট হয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যেও চলে গেছিলো রান্না করতে। কিন্তু মানে সবার চোখের আড়ালে, সবার মানে কেউ দেখতেই পায়নি ও কোন ফাঁকে ওই যে প্রসাদের পাতিলটা ও হয়তো গন্ধ পেয়েছে বা কিছু হবে, ওই মানে মার বাড়ির যে প্যারাটা প্রায় 20-25টার মতো প্যারা খেয়ে নিয়েছে, যেটা কেউ দেখতে পায়নি, কারণ ওরা বোন কাজে ব্যস্ত ছিল, ওরা কেউ দেখতেই পায়নি। 20-25টার মতো নাকি ও প্যারা খেয়ে নিয়েছে। প্যারা খাওয়ার পর অবভিয়াসলি এগুলো তো ওদের খাওয়া যায় না, ওগুলো ওদের খাওয়া বারণ। খাওয়ার পর থেকেই নাকি ওই দিন রাত্রিবেলা থেকে ওর মানে ভীষণ ভমিটিং শুরু হয়েছে। তারপরে যাই হোক, যেহেতু রাত্র হয়ে গেছিলো, ওরা ডাক্তারকে ফোন করেছিল, কারণ তখন নিয়ে যাওয়াও পসিবল ছিল না। ডাক্তারকে ফোন করলো, ডাক্তার ওষুধ সাজেস্ট করলো, ওরা মেডিকেল শপ থেকে এনে ওষুধ খাইয়েছিল। পরের দিন সকালবেলা, আমি তো এটা জানতাম না, পরের দিন আমি অফিসে যখন গেছি তখন মা আমাকে বলল। পরের দিন ওরা সবাই মানে ওকে হসপিটাল নিয়ে যায়, আমাদের এখানে যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখানে নিয়ে যায়। সেখানে ওকে সব চেক করে বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, যেহেতু ভমিটিংটা হয়ে গেছে কোনো অসুবিধা হবে না। হসপিটাল থেকে ওকে ওষুধ দিয়ে দেয়, ওষুধ, তারপরে আরও ওআরএস অনেক কিছু দিয়ে দেয়, মানে স্যালাইন টাইপের অনেক কিছু দিয়ে দেয়। বাড়িতে এসে ওরা ওষুধও খাওয়ায়, কিন্তু বেচারা মানে এত ভমিটিং হয়েছে, আর ছোটো বাচ্চা তো, কারণ ওকে যখন ওরা এনেছিল তখন ওর মাত্র বয়স ছিল 38 ডেজ, আর তারপরে বাড়ি নিয়ে যাওয়ার পর আর 1 মাস, ধরো ওই 2 মাসের বাচ্চা। তো এতবার ভমিটিং হওয়ার পর না ওর শরীর পুরো ছেড়ে দিচ্ছিল, ও দাঁড়াতে তো পারছিলই না, ইভেন কি শুয়েও যে ছিল চোখও খুলতে পারছিল না, মানে শরীর পুরো ছেড়ে দিয়েছিল, যেটা আমাদের মানুষের ক্ষেত্রেও তাই হয়। আমাদের যদি বেশি ভমিটিং হয় বা লুজ মোশন হয়, আমরা বিছানা ছেড়েই উঠতে পারি না, তো ওরও একদম সেমই হয়েছে। ওরা অনেক কষ্টে ওকে ওষুধ খাইয়েছে, কিন্তু ও বেচারা কোনোভাবেই মানে আর উঠতেই পারছিল না, পুরো চোখ বন্ধ করে একদম পড়েছিল। তারপরে বিকেলবেলা বোন আবার প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, 8টার সময় ডাক্তারের টাইম ছিল। আমি অফিস থেকে ফেরার পথে যখন বাড়িতে ফোন করি, তখন ওদের কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে টাইসন হয়তো আর বাঁচবে না, কারণ ও কোনো রেসপন্সই করছে না। মানে কীরকম, মানে এটা শোনার পর থেকেই আমার ভিতরটা কীরকম জানি করছিল। আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে বোনকে ভিডিও কল করলাম, ভিডিও কল করে ওকে দেখলাম ও শুয়ে আছে, মানে বোন যে ওকে ডাকছে ও কোনো সেরকম রেসপন্স করছিল না। 1-2বার ওই ঘাটটা একটু তুলেছে, কিন্তু একদমই যেহেতু শরীরে ওর সেন্স নেই, ঘাটটা তুলেই ঘাটটা আবার ফেলে দিচ্ছে। তো যাই হোক, তারপরে বোন ওরা ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু আনফর্চুনেটলি ডাক্তারের কাছে যাওয়ার পথে রাস্তাতে, মানে বোন কুলে করে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, রাস্তার মধ্যে মানে গাড়ির মধ্যে বোনের কুলের মধ্যেই ওটা মারা যায়। তারপর তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তো বললোই কি ও মারা গেছে। মানে এটা শোনার পর থেকে বিশ্বাস করবে না, মানে হয় না যে নিজেদের কাছের মানুষকে হারালে যে কষ্টটা, আমার কেন জানি না, মানে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি অ্যাকচুয়ালি পেট, মানে কুকুর বিড়াল বলো, আমি এগুলো ভীষণ ভয় পাই, আর এদেরকে কখনো আমি আমার বাড়িতে এনে পালবো আমি সেটা ভাবতেও পারি না, কারণ আমি ভীষণ ভয় পাই, ধরতে ভয় পাই। কিন্তু আমি ভাবতে পারিনি যে ওর সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা ওই রকম হয়ে যাবে, মানে ওকে এত ভালো লেগে যাবে যে ওর চলে যাওয়াটা মানে এতটা কষ্ট দেবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। এত খারাপ লাগছিল। ওর এখনো অনেক ভিডিও আমার মোবাইলে আছে, বোন কিছু ভিডিও, মানে ওরা এখান থেকে যাওয়ার পরই আমি বোনকে বলেছিলাম যে আমি তো আর ওকে সামনে থেকে দেখতে পাবো না, তো ওর যা যা অ্যাক্টিভিটি আছে ওইগুলো মাঝে মধ্যে খেলাধুলা যে করে ওই ভিডিওগুলো আমাকে ছোট ছোট ভিডিও করে পাঠাবি। বোন মানে প্রতিনিয়তই ও যে খেলা করছে, আর খুব দুরন্ত হয়ে গেছিলো, মানে ওরাও বলছিল যে ভীষণ দুরন্ত হয়েছে, কোনোভাবেই ওকে আটকে রাখা যায় না। মানে অ্যাকচুয়ালি কি হয় আমাদের এখানে, দেখো এইখানে তো আমরা ফ্ল্যাটে থাকি, উঠোন টোটন বলতে কোনো ব্যাপার নেই, মানে মাটি আমরা পাই না বললেই চলে, কিন্তু ওইখানে কি হয় আমাদের এখানে, আমাদের তো যাদের নিজেদের বাড়ি ঘর আছে, উঠোন তো আর সবার পাকা হয় না, মাটির উঠোন। তো মানে সেই যতই বারান্দার গ্রিল বন্ধ করে রাখুক, ছোট তো
সেই গ্রিলের ভেতর দিয়ে ঢুকে গিয়ে বাইরে বেরিয়ে যেত, মানে এত দুরন্ত হয়েছিল। তারপর আমার বোনরা আরও একটা পেট এনেছিল বাড়িতে যাওয়ার পর, গোল্ডি। আমি যেহেতু গোল্ডিকে আমি সামনে থেকে কখনোই দেখিনি, তো গোল্ডির জন্য আমার এতটা অ্যাটাচমেন্ট নেই। আমি বোনকে, মাকে, সবাইকে বলতাম যে টাইসনকেই কিন্তু বেশি ভালোবেসো, গোল্ডিকে কম ভালোবেসো। মানে আমার একটা গোল্ডির প্রতি হয় না যে একটা আলাদা একটা হিংসে হিংসে ভাব লাগতো, যে না ওকে কম ভালোবাসবো, টাইসনকে যেহেতু আমি দেখেছি সামনে থেকে, ওকে বেশি ভালোবাসবে সবাই। এবার আমি এটা বলতাম ওদেরকে। বোন প্রায়ই আমাকে অনেক ভিডিও করে পাঠাতো, অনেক ভিডিও পাঠাতো। এখনও এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমার হয়তো পোস্টই করা হয়নি। যাই হোক, আজকে 3 দিন হয়ে গেছে, মানে এই কথাটা শোনার পর থেকে আমি যে মানে কারোর সঙ্গে জিনিসটা শেয়ার করবো সেরকম সিচুয়েশনও ছিল না। মানে এতটাই খারাপ লাগছিল যে আমি কি করে বলবো যে ও আর নেই। আর এটাও বারবার মনে হচ্ছে যে ভগবান সত্যি কতটা নিষ্ঠুর, যে মায়ের পুজোর, মানে আমার স্পেশালি জিনিসটা মনে হচ্ছে, জানি না হয়তো ওর আয়ু এতটাই ছিল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে মায়ের পুজোর প্রসাদ খেয়ে বাচ্চাটা মারা গেল। মানে এই জিনিসটা মানতে একটু খারাপ লাগছে। যাই হোক, এটাই বলি যে বাচ্চাটা যেখানেই থাকুক, ভগবান ওর আত্মার সদ্গতি করুক। ওর অনেকগুলো ভিডিও আছে আমার কাছে, বোন পাঠাতো, আমি ওইগুলো তোমাদেরকে শেয়ার করবো। তোমরাও সবাই প্রে করো ওর যাতে আত্মার সদ্গতি হয়।